একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত আজকে আমরা প্রবন্ধ অংশ থেকে সুয়েজখালী হাঙ্গর শিকার প্রবন্ধের দ্বিতীয় পর্ব সম্পর্কে আলোচনা করব। বিগত দিন আমরা প্রথম পর্বে আলোচনা দেখেছিলাম যে প্রাবন্ধিকের জাহাজ যখন সুয়েজ বন্দরে এসে পৌঁছলো, সেই সময়ে যেহেতু মিশর দেশে প্লেগ রোগের সংক্রমণ ঘটে গিয়েছিল এবং যেহেতু এই জাহাজটা সুয়েজ বন্দর অতিক্রম করে পরবর্তীতে ইউরোপ মহাদেশে প্রবেশ করবে, সেই কারণে স্বর্গস্বরূপ ইউরোপে যাতে প্লেগ রোগ থাবা বসাতে না পারে বা প্লেগ রোগে আক্রান্তের ভয় এড়ানোর জন্য সেই জাহাজকে কিন্তু 10 দিন কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। অর্থাৎ 10 দিন কিন্তু সেই জাহাজকে সুয়েজ বন্দর অতিক্রম করতে দেওয়া হয়নি। এই জাহাজে কারোরই প্লেগ রোগের সংক্রমণের কোনো ভয় ছিল না। তথাপি তারা মিশরীয় মানুষদের সংস্পর্শ এড়ানোর জন্য জাহাজের খালাসিদের মাধ্যমেই জাহাজের যে সমস্ত মালপত্র মিশর বন্দরে অর্থাৎ সুয়েজ বন্দরে নামার কথা ছিল, সেই মালপত্রগুলিকে তারা ক্রেনের মাধ্যমে পাশে থাকা যে ছোট ছোট নৌকো, সে নৌকোর মধ্যে ফেলে দিচ্ছিল এবং কোম্পানির যে আধিকারিক তারা কিন্তু ছোট লঞ্চে করে এসে জাহাজের যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনের সাথে কথাবার্তা বলছিলেন। এবং এই সময় আমরা জানতে পেরেছিলাম কি, যে এই যে সুয়েজ বন্দরে, সেই সুয়েজ বন্দরে যদি জাহাজকে বিজলি আলো বা বিজলি বাতির ব্যবস্থা করতে হয়, তাহলে যেহেতু মিশরীয় মানুষকে সেই জাহাজের সংস্পর্শে আসতে হবে, তাই তারা সেই রাত্রিটাও সেখানেই থেকে যাওয়ার কথা ভেবেছিলেন। সেই দিনই তাদের যেহেতু 24 ঘন্টা অতিরিক্ত থাকতে হচ্ছিল, সেই দিনই প্রাবন্ধিক হঠাৎ করে খবর পেলেন সেই জাহাজের পেছন দিকে কি দেখা যাচ্ছে, হাঙ্গর দেখা যাচ্ছে। ইতিপূর্বে তিনি হাঙ্গর দেখতে পারেননি এই সুয়েজ বন্দরে আসলেও সময়ের অভাবে বা সেই সময় বেশিক্ষণ জাহাজ সেখানে উপস্থিত ছিল না তার জন্য, কিন্তু এবার কিন্তু তিনি সেই সুযোগটা ছাড়তে রাজি ছিলেন না। তিনি দ্রুত জাহাজের যে পেছন দিক, সেই পেছন দিকের সেকেন্ড ক্লাসের যে ডেকের অংশ, সেই অংশে পৌঁছে গেলেন হাঙ্গর দেখবেন বলে। কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু তিনি যখন সেখানে উপস্থিত হন, সেখানে কিন্তু হাঙ্গর ছিল না। তার পরিবর্তে তিনি ইলিশ মাছের গাংধারের মতন ছোট ছোট মাছ দেখতে পেয়েছিলেন। তারপরে তিনি সেখানে ইলিশের মতন দেখতে হাঙ্গরের বাচ্চা বলে ভ্রম করা মাছদের দেখেছিলেন। পরবর্তীতে তার নাম আমরা জানতে পেরেছি যে সেই মাছগুলোকে বনেটো মাছ বলা হয়, যেগুলো মালদ্বীপ থেকে নৌকায় করে আনা হয় এবং সেগুলোকে শুটকি রূপে গ্রহণ করা হয়। এরপরে হাঙ্গরের আগমনের সাথে সাথে আমরা আরো দুরকম মাছের কথা জানতে পেরেছি। একটা ছিল আরকাটি মাছ বা পাইলট ফিশ, যারা হাঙ্গরকে পথ দেখিয়ে নিয়ে যায়, এবং আরেকটা মাছের কথা আমরা জানতে পেরেছিলাম, সেটা ছিল হাঙ্গর চোষক, যারা হাঙ্গরের দেহের সাথেই প্রায় লেগে থাকে এবং সেখানে তারা পরজীবীদের খাদ্যরূপে গ্রহণ করে। এই বর্ণনাগুলো আমরা পেয়েছিলাম এবং সেখানে হাঙ্গরের দূর থেকে আসার একটা কথা কিন্তু আমরা আভাস পেয়েছিলাম এই প্রথম পর্বের আলোচনার মধ্যে। আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা শুরু করব। তোমাদের পাঠ্য বইয়ের 24 পাতায় যে দ্বিতীয় প্যারাগ্রাফ রয়েছে, সেই দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে আমরা আজকে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করব। তোমরা সকলেই তোমাদের সামনে পাঠ্য বইটাকে নিয়ে নাও, নিয়ে লাইন বাই লাইন আমরা আলোচনা করে দেখি যে পরবর্তী যে ঘটনাধারা সেটা কোন দিকে এগোয়। কি বলা হচ্ছে সেকেন্ড ক্লাসের লোকগুলির বড়ই উৎসাহ। কি বিষয় উৎসাহ? না, হাঙ্গর দেখার বিষয়। এই যে হাঙ্গর আসবে, সে হাঙ্গরটা আসছে একটা আভাস তারা পেয়েছে। অনেকেই এর আগে বলেছিল যে ওই 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 আসছে, তাহলে সেই যে হাঙ্গর আসছে সেই বিষয়ে কিন্তু সবারই উৎসাহ। তাদের মধ্যে একজন ফৌজি লোক মানে কি, তিনি সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ছিলেন। তার তো উৎসাহের সীমা নেই। কোথা থেকে জাহাজ খুঁজে একটি ভীষণ বড়শির জোগাড় করলে। তাহলে বড়শি কিভাবে? যে জাহাজে যে নোঙরগুলো থাকে, তোমরা নিশ্চয়ই ক্লাস 9-এ যখন তোমরা নোঙর কবিতা পড়েছো, তখন নোঙর সম্পর্কে তোমরা অবহিত। তাহলে সেই যে নোঙর, সেই নোঙরটা অনেকটা যেন বৃহদাকার বড়শির মতন। তাহলে তিনি কিন্তু জাহাজ খুঁজে সেই ভীষণ বড়শির জোগাড় করলেন। এবং সেই বড়শির কথা বলতে গিয়ে প্রাবন্ধিক একটু মজা করে বলছেন, সে কুয়োর ঘটি তোলার ঠাকুরদাদা। আগেকার দিনে যখন কুয়োতে ঘটি বা বালতি পড়ে যেত, সেগুলোকে তুলে আনার জন্য কিন্তু কাটার ব্যবহার করা হতো। এখন যদিও আস্তে আস্তে সেগুলোর প্রচলন শহরে তো নেই বললেই চলে, এবং গ্রামের দিকে কিছুটা পরিমাণ হলেও আছে। তাহলে সেই কুয়োর ঘটি তোলার ঠাকুরদাদা, অর্থাৎ বৃহদাকার একটা নোঙর কিন্তু আনা হলো, যেটাকে তিনি ভীষণ বড়শি বলে বর্ণনা করেছেন প্রাবন্ধিক। তাতে সেখানেক মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধলে।
তাহলে মাংস কি হচ্ছে, মাংস হচ্ছে টোপ হিসেবে দেওয়া হচ্ছে, হাঙরের টোপ হিসেবে, যে মাংসটা সে হয়তো গলাধঃকরণ করবে, তাহলে সেরকম মাংসকে কি করা হচ্ছে, দড়ি দিয়ে, যেহেতু অনেকটা পরিমাণ সেরখানেক পরিমাণ মাংস, তার জন্য সেটাকে কি করা হচ্ছে, দড়ি দিয়ে জোর করে সেই নোঙরের সাথে বা বৃহদাকার বড়শির সঙ্গে বেঁধে ফেলা হচ্ছে। তাতে এক মোটা কাছি বাঁধা হলো। কাছি কি, সেই নোঙরকে জাহাজের সঙ্গে সংযুক্ত করার জন্য যে মোটা দড়ি, সেই দড়িকে কি বলা হয়, কাছি বলা হয়। তাহলে সেই মোটা দড়িকে কিন্তু সেই যে বড়শি, বৃহদাকার বড়শি, তার সঙ্গে সংযুক্ত করা হলো। 4 হাত বাদ দিয়ে একখানা মস্ত কাঠ ফাতনার জন্য লাগানো হলো। তাহলে জাহাজ থেকে একটা বড় কাঠ নেওয়া হলো এবং সেই কাঠটাকে ফাতনা হিসেবে সেটাকে কি করা হলো, সেই যে কাছি, সেই কাছির সঙ্গে বাঁধা হলো। তোমরা যদি কেউ মাছ ধরা, ছিপ দিয়ে মাছ ধরা দেখে থাকো, তাহলে দেখবে যে ছিপ অর্থাৎ একটা বাঁশের যে দণ্ড, সেই দণ্ডের সাথে সুতো বাঁধা থাকে এবং সেই সুতোর মধ্যে একদম সুতোর শেষ সীমানায় বড়শি লাগানো হয়। সেই বড়শিটা কিছুটা বেঁকানো হয়, আঙ্গুলকে বেঁকালে ঠিক যেমন হবে ঠিক তেমন হয়, যে এবং তার মধ্যে কি করা, তার মধ্যে টোপ দেওয়া হয় মাছের জন্য, এবং তার থেকে কিছুটা দূরে একটা ফাতনা ব্যবহার করা। সেই ফাতনাগুলো সাধারণত যে ময়ূরের যে পালক, সেই পালকের যে দণ্ড, সেই দণ্ড দিয়েই কিন্তু তৈরি করা হয়। কিন্তু এখানে যেহেতু জাহাজে বড় একটা বড়শি ছিল, সেই বড়শির জন্য যে ফাতনা, সেই ফাতনাটাও বৃহদাকার হওয়া প্রয়োজন ছিল। তার জন্য কিন্তু একটা বড় কাঠের টুকরোকে সেই ফাতনা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপর কি বলা হচ্ছে, তারপর ফাতনা শুদ্ধ বড়শি ছুপ করে জলে ফেলে দেওয়া হলো। জাহাজের নিচে একখানা পুলিশের নৌকা আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল। চৌকি দিচ্ছিল মানে কি, পাহারা দিচ্ছিল, পাছে ডাঙ্গার সঙ্গে আমাদের কোনো রকম ছোঁয়াছুঁয়ি হয়, যাতে করে সেই জাহাজ এবং যে সুয়েজ বন্দর, তার মধ্যে যাতে কোনো সংস্পর্শ সৃষ্টি না হতে পারে, তার জন্য কিন্তু সেখানে পাহারা দেওয়ার জন্য একটা চৌকি নৌকা ছিল। সেই নৌকার যে জাহাজ, সেই জাহাজের নিচেই সেই নৌকাটা পাহারা দিচ্ছিল। সেই নৌকার ওপর আবার দুজন দিব্যি ঘুমোচ্ছিল। তাহলে যাদের পাহারা দেওয়ার কথা, তারা কিন্তু সেই নৌকার মধ্যে দিব্যি ঘুমিয়ে পড়েছিল। আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল। কেন ঘৃণার কারণ হচ্ছিল? কারণ যাত্রীরা সেখানে উৎসাহের সাথে এসেছে, সেখানে হাঙ্গর দেখবে, আর তারা সেখানে এভাবে ঘুমাচ্ছে, সেই বিষয়টা কিন্তু যাত্রীদের পছন্দ ছিল না। এতক্ষণে তারা বড় বন্ধু হয়ে উঠলো। তাহলে যতক্ষণ এদেরকে কিন্তু ঘৃণা করা হচ্ছিল বা এদেরকে তারা সহ্য করতে পারছিল না, কিন্তু এখন তাদেরকে তারা বন্ধু বলে মনে করলো। কেন? কারণ ওই যে তারা যে বড়শি এবং ফাতনা যেটা ফেললো, সেটা তো জাহাজের খুব নিকটবর্তী ছিল, তাহলে তাকে কিন্তু একটু দূরে এগিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, আর তারা তো জলে নেমে সেটা করতে পারবে না। তাহলে কারা করবে? ওই যে পুলিশের যে চৌকিদারি যে নৌকাটা ছিল, তারা করে দিতে পারবে। সেই কারণে কিন্তু তারা তাদের বন্ধু হয়ে উঠলো। হাঁকাহাঁকির চোটে আরব মিয়া চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। তাহলে মিয়া বলতে কিন্তু মহাশয়, আমরা আগের দিনও পেয়েছিলাম, স্বামী বিবেকানন্দ কিন্তু কিছুটা মজার ছলেই কিন্তু হাঙ্গরকে মিয়া বলে সম্বোধন করেছিলেন। তাহলে এখানেও কিন্তু আরব দেশের যে পুলিশ, তাদেরকে কিন্তু তিনি মিয়া বলে সম্বোধন করলেন এবং বললেন কি, যে সে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। কি একটা হাঙ্গামা উপস্থিত বলে কোমর আঁটবার জোগাড় করছেন। অর্থাৎ তিনি তো ঘুমোচ্ছিলেন, অর্থাৎ কিছুটা তিনি রিল্যাক্সেশনে ছিলেন। তাহলে হঠাৎ করে যখন তিনি জেগে উঠলেন, তখন তিনি কি করলেন, তিনি দ্রুত তৈরি হতে লাগলেন যে কোনো একটা হাঙ্গামা বা কোনো একটা গোলযোগ সৃষ্টি হয়েছে সেটা ভেবে। এমন সময় বুঝতে পারলেন যে এত হাঁকাহাঁকি কেবল তাকে কড়ি কাষ্ঠরূপ হাঙ্গর ধরবার ফাতনাটিকে টোপ সহিত কিঞ্চিত দূরে সরিয়ে দেবার অনুরোধ ধ্বনি। তাহলে এবার তিনি বুঝতে পারলেন কি, ওই যে জাহাজের যাত্রীরা, তারা যে ফৌজির উদ্যোগে যে কাছির সাথে যে বড়শিটাকে বেঁধে টোপ রূপে সেখানে মাংস দিয়ে জলের মধ্যে ফেলেছিল, এবং তাদের যে ফাতনা অর্থাৎ কড়ি কাষ্ঠ, যেটা বড় কাঠের টুকরো, যেটাকে তারা ফাতনা হিসেবে ব্যবহার করেছিল, সেটাকে কিছুটা দূরে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই আরবের যে পুলিশ, তাকে কিন্তু তারা আহ্বান জানাচ্ছিল। যেহেতু তারা সমবেত কণ্ঠে আহ্বান জানাচ্ছিল, তাই তাদের সেই আহ্বান ধ্বনিকেই তার গোলযোগ বলে মনে হয়েছিল, বা গন্ডগোল বলে বা হাঙ্গামা বলে মনে হয়েছিল। তখন তিনি নিঃশ্বাস ছেড়ে আকর্ণ বিস্তার হাসি হেসে একটা বল্লির ডগায় করে ঠেলে ঠেলে ফাতনাটাকে দূরে ফেললেন। আর আমরা উদ্গ্রীব হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে শ্রী হাঙ্গরের জন্য সচকিত নয়নং পশ্যতি তব পন্থনং হয়ে রইলাম। অর্থাৎ তাহলে এই যে জাহাজ যাত্রী, তাদের নির্দেশে সেই আরবের যে চৌকিদার, সেই চৌকিদার তিনি কি করলেন, তিনি সেই যে বড়শিটা, সেই বড়শিটাকে কিন্তু দূরে, যে কড়ি কাঠের যে তৈরি যে ফাতনা, সেই ফাতনাটাকে কিছুটা দূরে
ঠেলে সরিয়ে দিলেন। এবং কিভাবে সরালেন? তার কাছে একটা লতা ছিল, সেই লতার মাধ্যমে তিনি কিন্তু তাকে কি করলেন, তাকে কিছুটা ঠেলে দিলেন যাতে দূরে সেটা চলে যায়। অর্থাৎ তার হাতে যে লাঠি জাতীয় যে জিনিস ছিল তার মাধ্যমে তিনি তাকে কিছুটা দূরে সরিয়ে দিলেন। এবং তারপরে কি বলছেন প্রাবন্ধিক, কিছুটা মজা করে বলছেন যে স্বচকিত নয়নং পশ্যতি তব পন্থনং, অর্থাৎ স্বচকিত চোখে তার পথের দিকে তারা তাকিয়ে থাকলেন। কার পথের দিকে? হাঙ্গর আসবার পথের দিকে। এবং কি বলছেন যে এবং যার জন্যে মানুষ ওই প্রকার ধরফর করে সে চিরকাল যা করে তাই হতে লাগলো। অর্থাৎ সখী শ্যাম না এলো, অর্থাৎ রাধা যখন শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করতেন তখন অনেক ক্ষেত্রেই কি দেখা যেত যে শ্রীকৃষ্ণ আসতে বিলম্ব করছেন। এবার এখানেও যখন যাত্রীরা তারা যখন সেই টোপ ফেলে বড়শির মধ্যে টোপ ফেলে সেই গাছে ধরে তারা যখন সেই হাঙ্গরের যখন অপেক্ষা করছিলেন তখন কিন্তু হাঙ্গর আসতে দেরি করছে। এবং সেই যে আসার দেরি, সেই দেরিকেই কিন্তু প্রাবন্ধিক খুব সুন্দরভাবে কিন্তু হাস্যরসের সঙ্গে কিন্তু দুটো উদ্ধৃতির মাধ্যমে ব্যাখ্যা করলেন। প্রথমে তিনি বলছেন স্বচকিত নয়নং পশ্যতি তব পন্থনং, অর্থাৎ তারা ওই হাঙ্গরের জন্য কিন্তু তারা স্বচকিত নয়নে তারা কিন্তু অপেক্ষা করছিল। আবার তিনি বলছেন সখী শ্যাম না এলো, অর্থাৎ যেই হাঙ্গরের জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছিল সেই হাঙ্গর কিন্তু আসছে না। এরপর প্রাবন্ধিক কি বলছেন, কিন্তু সকল দুঃখের একটা পার আছে, অর্থাৎ আমরা যে বিষয়ের জন্য দুঃখ করি একটা সময় আসে যখন আমাদের সেই দুঃখ দূর হয়। তখন সহসা জাহাজ হতে প্রায় 200 হাত দূরে বৃহৎ ভিস্তির মশকের আকার কি একটা ভেসে উঠল। সঙ্গে সঙ্গে ওই হাঙ্গর রব। তাহলে যখন তারা ভাবছিলেন যে হয়তো তাদের আর সেই হাঙ্গরের দর্শন পাওয়া হবে না, ঠিক সেই সময়ে তারা চামড়ার তৈরি যে জলপাত্র অর্থাৎ ভিস্তি, সেই ভিস্তি বা ভিস্তির মতনই কিন্তু কি দেখা যাচ্ছে যে সেই হাঙ্গরটা একটা বড় হাঙ্গর, সেই দূরে প্রায় 200 হাত দূরে তাদের থেকে তারা যেন সেই হাঙ্গরটাকে দেখতে পেল। সেই হাঙ্গরটা যেন জলের মধ্যে ভেসে উঠলো এবং সেই হাঙ্গরটা ভেসে ওঠার সঙ্গে সঙ্গে সবাই ওই হাঙ্গর করে চিৎকার করতে লাগলো। চুপ চুপ ছেলের দল, হাঙ্গর পালাবে। বলি ওহে, সাদা টুপিগুলো একবার নামাও না, হাঙ্গরটা যে ভরকে যাবে। ইত্যাকার আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করছে তাবৎ সেই হাঙ্গর লবণ সমুদ্র জন্মা বর্ষি সংলগ্ন শোরের মাংসের তালটি উদরাগ্নিতে ভস্মাবেশ করবার জন্য পাল ভরে নৌকার মতো শো করে সামনে এসে পড়লেন। এই যে লাইনটা রয়েছে এই লাইনটা খুব ভালো করে তোমাদের বুঝতে হবে এবং মনোযোগের সঙ্গে কিন্তু এই লাইনের শব্দগুলোকে তোমরা লক্ষ্য করবে। তাহলে প্রথমে কি বলা হচ্ছে, চুপ চুপ ছেলের দল হাঙ্গর পালাবে। তাহলে যেহেতু শোরগোল পড়ে গিয়েছিল, সাধারণত কি হয় মাছ ধরার সময় মানুষের মধ্যে একটা বিশেষ রয়েছে যে মাছ ধরার সময় যদি সেখানে শোরগোল হয় তাহলে মাছ যেন সেই শোরগোল বুঝতে পারে এবং বুঝতে পেরে তারা যেন সেখান থেকে সেই স্থান পরিত্যাগ করে বা সেই টোপটাকে গলধাকরণ করে না। তবে সেই ধারণা থেকেই অনেকে বলতে লাগলো কি যে এই যে সবাই চিৎকার চেঁচামেচি করছে যে হাঙ্গর আসছে, তাদের এই শোরগোলে হয়তো হাঙ্গর পালিয়ে যাবে। আবার কি বলা হচ্ছে, বলি ও হে, সাদা টুপিগুলো একবার নামাও না, হাঙ্গরটা যে ভরকে যাবে। অর্থাৎ সাদা টুপি হয়তো হাঙ্গর দেখে হয়তো সেই হাঙ্গর সেদিকে হয়তো আর আসবে না বলে মনে করা হচ্ছে। ভরকে যাবে মানে ঘাবড়ে যাবে, হঠাৎ ভয় পেয়ে যাবে। এগুলো সমস্তই কিন্তু হাস্যরসের সঙ্গে বলা কিছু কথা। অর্থাৎ মানুষ এতটাই উদ্বিগ্ন হয়ে গিয়েছিল যে সাধারণ ঘটনাগুলোকেও বা সাধারণ বিষয়গুলোকেও তাদের মনে হচ্ছিল হয়তো এতক্ষণ যে হাঙ্গরের জন্য তারা অপেক্ষা করছে সেই ঘটনাগুলো বা সেই কারণে হয়তো হাঙ্গর নাও আসতে পারে। অর্থাৎ তাদের কিন্তু মনের মধ্যে হাঙ্গরকে আসা নিয়ে একটা যেন সংস্কারের সৃষ্টি হয়েছিল। তাই প্রাবন্ধিক কি বলছেন যে ইত্যাকার আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করছে, কার কর্ণকুহরে প্রবেশ করছে? অর্থাৎ প্রাবন্ধিকের, স্বামী বিবেকানন্দের। তাবৎ সেই সময় কি হচ্ছে, সেই হাঙ্গর লবণ সমুদ্র জন্মা। অর্থাৎ আমরা জানি সমুদ্রে যে জল, সেই জল হচ্ছে লবণাক্ত। তাহলে সেই সমুদ্রের লবণাক্ত জলে জন্মগ্রহণ করে বলে হাঙ্গরকে তিনি কি বলছেন, লবণ সমুদ্র জন্মা বর্ষি সংলগ্ন শোরের মাংস। তাহলে আমরা একটুক্ষণ আগে জেনেছিলাম যে ওই যে জাহাজের নোঙর যাকে বড় বর্ষি রূপে ব্যবহার করা হয়েছিল, সেই বর্ষির মধ্যে সেখানে মাংস দেওয়া হয়েছিল। সেটা কিসের মাংস ছিল? সেটা শোরের মাংস ছিল, অর্থাৎ শুকুরের মাংস সেখানে দেওয়া হয়েছিল। তালটি বলা হয়েছে, তাল মানে কি একটা বড় খণ্ড অংশ। তাহলে যেহেতু প্রচুর পরিমাণ মাংস সেখানে ছিল তাই সেখানে তাকে তাল বলে
উল্লেখ করা হচ্ছে। উদরাগ্নিতে ভস্মাবেশ করবার জন্য, অর্থাৎ সেই যে মাংসটাকে, সেই মাংসটাকে গলাধঃকরণ করে সেটাকে খেয়ে ফেলার জন্য, অর্থাৎ হাঙ্গর সেখানে আসবে এবং যে ভস্ম অর্থাৎ আগুন জ্বাললে পরে যেরকম শেষে ছাই পড়ে থাকে, তেমনই যেন সে তার পেটে সেই খাদ্যটাকে গ্রহণ করে সমস্তটাকে যেন নিঃশেষ করে ফেলবে, সে কথাই প্রাবন্ধিক বলছেন। পাল ভরে নৌকার মতো শো শো করে সামনে এসে পড়লেন। অর্থাৎ যখন নৌকা নদীতে চলে তখন দাঁড়ের সাথে সাথে যখন পাল খুলে দেওয়া হয়, যখন হাওয়ার বেগে যখন সেই পালের মাধ্যমে নৌকো খুব দ্রুত বেগে এগিয়ে চলে, ঠিক তেমনই দ্রুত বেগে কিন্তু সেই হাঙ্গর কিন্তু সামনে চলে আসলো। আর ৫ হাত, এইবার হাঙ্গরের মুখ টোপে ঠেকেছে। তাহলে প্রথমে কি বলা হচ্ছে যে হাঙ্গরটা সেই টোপের থেকে আর ৫ হাত দূরে ছিল। তারপরে কি বলা হচ্ছে যে হাঙ্গরের মুখটা যেন একদম টোপের মধ্যে চলে এসেছে। সে ভীম পুচ্ছ একটু হেললো, অর্থাৎ ভীম পুচ্ছ কেন বলা হচ্ছে, তার যে লেজ, সেই লেজটা বৃহদাকার ছিল, তাহলে সেই লেজটা একটু হেললো অর্থাৎ নাড়লো। সোজা গতি চক্রাকারে পরিণত হলো, তাহলে সেই যে সোজা জাহাজের দিকে আসছিল, সোজা যে টোপের দিকে আসছিল, সে কি করলো, হঠাৎ করে চক্রাকারে পরিণত হলো, অর্থাৎ সে যেন ঘুরে গেল। যা, হাঙ্গর চলে গেল যে হে। এবার কিন্তু সবাই হতাশ হয়ে পড়লো যে হাঙ্গর চলে যাচ্ছে। আবার পুচ্ছ একটু বাঁকলো, অর্থাৎ কিছুটা ঘুরে গেল, যে টোপের দিকে এগিয়ে আসছিল, আস্তে আস্তে হঠাৎ করে ঘুরে গেল। ঘুরে ফিরে যাওয়ার পথে আবার সে কিন্তু কি করলো, সে পুচ্ছ একটু বাঁকলো, অর্থাৎ সে আবার কিন্তু ঘুরে গেল। আর সেই প্রকাণ্ড শরীর ঘুরে বর্ষি মুখে দাঁড়ালো। আবার কিন্তু সেই হাঙ্গরটাকে কি করলো, সে আবার বর্ষির দিকে ঘুরে ফিরে আসলো। আবার শোষো করে আসছে, ওই হা করে বর্ষি ধরে ধরে। তাহলে কি, সে যখন দ্বিতীয়বার সে হাঙ্গরটা ঘুরে আসছিল, তখন কিন্তু সে প্রায় বর্ষিটা খেয়ে ফেলেছে, অর্থাৎ বর্ষির মধ্যে থাকার টোপ যেন সে গলাধঃকরণ করেছে। আবার সেই পাপ লেজ নড়লো। তাহলে আগেরবার যেভাবে লেজ নড়েছিল, লেজ নড়ার পর সে ফিরে গিয়েছিল, ঠিক সেভাবেই কিন্তু আবার লেজটা নড়লো, আর হাঙ্গর শরীর ঘুরিয়ে দূরে চললো। অর্থাৎ দুবার কিন্তু সেই হাঙ্গরটা সেই বড়শির যে টোপ, সেই টোপের কাছাকাছি এসে সে কিন্তু ঘুরে চলে গেল। আবার এই চক্র দিয়ে আসছে, অর্থাৎ সে দুবার কিন্তু ঘুরে গেল, কিন্তু সে কিন্তু একদম ফিরে চলে গেল না, সে তৃতীয়বার কিন্তু সে আবার পাক দিয়ে সে কিন্তু আবার আসছে। আবার হা করছে, ওই টোপটা মুখে নিয়েছে, এইবার ওই চিতিয়ে পড়লো। অর্থাৎ কি হচ্ছে, চিতিয়ে পড়লো কি, যে এই যে হাঙ্গরটা, সেই হাঙ্গরটা কিন্তু টোপটাকে গলাধঃকরণ করলো, এবং তার সাথে সাথে ফাতনা সেটা কিন্তু কাত হয়ে গেল, হয়েছে, টোপ খেয়েছে। টান টান টান, ৪০-৫০ জনের টান, প্রাণপণে টান। কি জোর মাছের, কি ঝটপট, কি হা, টান টান, জল থেকে এই উঠলো, ওই যে জলে ঘুরছে, আবার তুতুচ্ছে, টান টান, যা, টান খুলে গেল। তাহলে কি হচ্ছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এক রুদ্ধশ্বাস বর্ণনা প্রাবন্ধিক প্রদান করেছেন, সেই যে হাঙ্গর, সেই হাঙ্গরকে কিভাবে শিকার করা হচ্ছে। তাহলে আমরা আগেই জানলাম যে ফৌজি ব্যক্তি তিনি কি করেছিলেন, তিনি জাহাজ খুঁজে তিনি কিন্তু একটা বড় নোঙর, তাকে কিন্তু বর্ষি স্বরূপ তিনি জোগাড় করেছিলেন। তার মধ্যে কিন্তু যে শুকরের মাংস, সেখানে শুকরের মাংস তিনি দিয়েছিলেন, এবং তার থেকে মোটামুটি হাত চারেক দূরে একটা জাহাজ থেকে বড় কড়িকাষ্ঠ নিয়ে তার মধ্যে ফাতনা রূপে ব্যবহার করা হয়েছিল, এবং যেটাকে সেই যে আরবের যে প্রহরীদার যে নৌকা, সেই নৌকার থাকা ব্যক্তির সাহায্যে, সেই চৌকিদারের সাহায্যে কিন্তু সেটাকে কিছুটা দূরে ঠেলে দেওয়া হয়েছিল, এবং একটা হাঙ্গর কিন্তু তাদের অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার সেই টোপটার দিকে এগিয়ে আসছিল, এবং প্রথমবার আসার পর সে কিন্তু ঘুরে চলে গিয়েছিল, দ্বিতীয়বার আসার পরও সে ঘুরে চলে গিয়েছিল, এবং তৃতীয়বার যখন সেই হাঙ্গরটা ফিরে আসলো, সে কিন্তু সেই টোপটাকে গ্রহণ করলো, এবং সেই টোপটাকে গ্রহণ করার পর এই ৪০-৫০ জন মানুষ যারা সেই জাহাজের ডেকের মধ্যে উপস্থিত ছিলেন, তারা কি করলেন, তারা কিন্তু সেই যে কাছি, সেই কাছি ধরে কিন্তু টানতে থাকলেন। সেই হাঙ্গরের কিন্তু প্রচন্ড শক্তি, তার শক্তির কাছে কিন্তু ৪০-৫০ জন মানুষের যে সমবেত প্রচেষ্টা, সেটাও কিন্তু যথেষ্ট বলে মনে হচ্ছিল না, এবং তারা কিন্তু অনেক তাদের শক্তি দিয়ে, সর্বস্ব দিয়ে কিন্তু তারা জল থেকে সেই হাঙ্গরটিকে টেনে তোলার চেষ্টা করেছিল। তারা কিছুটা তুলেও ছিলেন, কিন্তু হঠাৎ করে কি দেখা গেল, যে যেই টানটা তারা দিচ্ছিলেন, সেই টোপটা কিন্তু খুলে গেল, টোন খুলে হাঙ্গর পালালো। এবার তাহলে দেখি কি বলা হচ্ছে প্রবন্ধে। তাই তো হে, তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেতে, যেই চিতিয়েছে অমনি কি টানতে হয়।
অর্থাৎ যে মুহূর্তে হাঙ্গরটা টোপটাকে গলাধঃকরণ করেছিল সেই মুহূর্তেই কিন্তু 40-50 জন মিলে সেই কাছে ধরে টান দিচ্ছিল। অর্থাৎ হাঙ্গরটা কিন্তু ঠিক মতন সেই টোপটাকে খেতে পারেনি। টোপটাকে ঠিক মতন খেলে কি হতো, ওই যে নঙ্গ স্বরূপ যে বড় বড়শি সেটা কিন্তু তার যে মুখ, সেই মুখে কিন্তু ভালোভাবে আটকে যেত। তার ফলে কিন্তু সেই হাঙ্গরটি আর সহজে কিন্তু সেই টোপটি খুলে পালিয়ে যেতে পারতো না। কিন্তু যেহেতু সে সম্পূর্ণ গলাধঃকরণ করেনি, তাই কিন্তু সে সহজেই কি হচ্ছে, সে টোপটাকে খুলে ফেলতে পেরেছে, অর্থাৎ বড়শির হাত থেকে সে বেঁচে পালিয়ে যেতে পেরেছে। আর গতস্য শোচনা নাস্তি, অর্থাৎ যা গিয়েছে তার জন্য তার হতাশ হয়ে লাভ নেই। এই লাইনটাকে কিন্তু আন্ডারলাইন করতে হবে, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। গতস্য শোচনা নাস্তি, এই লাইনটা দিয়ে কিন্তু প্রশ্ন হয় যে এই অংশের আক্ষরিক অর্থ কি এবং কেন এই কথাটি ব্যবহার করা হয়েছে। তাহলে গতস্য শোচনা নাস্তি কি, মানে যা গিয়েছে তার জন্য আর হতাশ হয়ে লাভ নেই। অর্থাৎ যে হাঙ্গরকে ধরার যে প্রচেষ্টা তারা করছিল, সেই প্রচেষ্টাতে তারা সফল হলো না, হাঙ্গর পালিয়ে গেল, তাই এর জন্য কিন্তু আর দুঃখ করে কোনো লাভ হবে না। হাঙ্গর তো বড়শি ছাড়িয়ে চাচা দৌড়, অর্থাৎ সে কিন্তু চোচার দৌড়, অর্থাৎ সেই হাঙ্গরের কিন্তু আর কোনো নিদর্শন সেখানে পাওয়া যাচ্ছে না, সে কিন্তু একদম চলে গিয়েছে। আরকাটি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কিনা তা খবর পায়নি। কেন এই কথা বলা হচ্ছে, এটা খুব মজা করে বলা হচ্ছে যে আরকাটি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কিনা তা খবর পায়নি। আমরা আগেই জেনেছিলাম আরকাটি মাছ কি, আরকাটি মাছ হচ্ছে পাইলট ফিশ, অর্থাৎ সে কিন্তু সেই হাঙ্গরকে কিন্তু রাস্তা দেখিয়ে বা পথ দেখিয়ে নিয়ে যায়, তাহলে সে কিন্তু শিকারের সন্ধান করিয়ে দেয়। তাহলে এখানে কিন্তু এমন একটা খাদ্যের সন্ধান দিয়েছিল, যদিও সেই খাদ্যটা সুস্বাদু ছিল, শূকরের মাংস ছিল, হাঙ্গরের পক্ষে অতীব সুস্বাদু, কিন্তু তবুও কিন্তু তার মধ্যে একটা বিপদ ছিল। তাহলে সেই বিপদের আজ কিন্তু আরকাটি মাছ করতে পারেনি, তার জন্য কিন্তু সে সেই যে খাদ্যের সন্ধানটা হাঙ্গরকে দিয়েছিল, সেই খাদ্য কিন্তু তার জন্য বিপদের কারণ হয়েছিল। তার জন্য কি সেই হাঙ্গর আরকাটি মাছকে কোনো শাস্তি দিয়েছে বা কোনো শিক্ষা দিয়েছে, সেটা কিন্তু প্রাবন্ধিক বলছেন তিনি কিন্তু তার খবর পাননি। মোদ্দা কথা, হাঙ্গর তো চোচা, অর্থাৎ হাঙ্গর কিন্তু সেখান থেকে পালিয়ে গিয়েছে। আবার সেটা ছিল বাঘা। কেন বলা হচ্ছে বাঘা বলা হচ্ছে, তাহলে প্রাবন্ধিক কিন্তু এই হাঙ্গরটার নাম দিয়েছেন বাঘা। বাঘের মতো কালো কালো ডোরা কাটা, তাহলে হাঙ্গরটার গায়ের মধ্যে বাঘের মতো কালো কালো, বাঘের গায়ে যেরকম ডোরা কাটা দাগ দেখতে পাই, এই হাঙ্গরটার গায়ের মধ্যেও কিন্তু কালো কালো ডোরা কাটা ছিল, তার জন্য তিনি এই হাঙ্গরটির নাম দিয়েছেন বাঘা। যা হোক, বাঘা বর্ষির সন্নিধি পরিত্যাগ করবার জন্য আরকাটি রক্তচোষা অন্তর্দর্ধে, অর্থাৎ এখানে কিন্তু তিনি একটু মজা করে বলছেন যে যখন এই বাঘা এই ডোরাকাটা হাঙ্গর সে যখন সেই স্থানটা পরিত্যাগ করলো, তখন কিন্তু তার সাথে সাথে যে আরকাটি মাছ, সে আরকাটি মাছ এবং তার রক্ত শোষণকারী রক্তচোষা বলা হচ্ছে, অর্থাৎ তার যে শরীরের রক্ত, সেই রক্ত যে চুষবে আরকাটি মাছ, সেই সমস্ত সেই তার সাথে সাথেই কিন্তু সেখান থেকে চলে গেল। তাহলে আমাদের যে দ্বিতীয় অংশ, সেই দ্বিতীয় অংশের পড়া আজকে আমরা এখানেই সমাপ্ত করব। এর মধ্যে থেকে যে অংশগুলোর কথা বললাম, তোমাদের যে লাইনগুলোকে আন্ডারলাইন করতে বললাম, সেই লাইনগুলো ভালো করে ব্যাখ্যা তোমাদের জানতে হবে। তার সাথে সাথে এই যে গোটা অংশটা, অর্থাৎ এই যে হাঙ্গর শিকারের যে বর্ণনাটা, সেই বর্ণনাটা কিন্তু তোমাদের প্রশ্নের আকারে আসে। তাই কিভাবে ফৌজি ব্যক্তি তিনি কিভাবে সে হাঙ্গরকে শিকারের জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তিনি বড়শি ডুবে কি গ্রহণ করেছিলেন, সেই বড়শির সাথে দড়ি হিসেবে কি নেওয়া হয়েছিল, ফাতনা হিসেবে কি ব্যবহার করা হয়েছিল, টোপ হিসেবে কি ব্যবহার করা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভালো মতন তোমাদেরকে মনে রাখতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু কিভাবে সেই হাঙ্গরের সামনে সেই টোপটা ফেলা হলো এবং সেই হাঙ্গর কি প্রথমবারের প্রচেষ্টায় সেই টোপটা গলাধঃকরণ করলো নাকি দুইবারের প্রচেষ্টায় গলাধঃকরণ করলো, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের ভালো মতন মনে রাখতে হবে। এবং যখন সেই টোপটা হাঙ্গরটি গলাধঃকরণ করলো, তারপর 40-50 জন মানুষ প্রাণপণে তাকে টেনে তোলার ফল কি হলো, কেন সেই হাঙ্গরটি সেই টোপটিকে না খেয়ে সেই বড়শির হাত থেকে পালিয়ে বাঁচতে পারলো, সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এবং তার সাথে সাথে গতস্য শোচনা নাস্তি, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। কেন যা চলে গিয়েছে তার জন্য শোক করতে নেই, সেই প্রসঙ্গ কিভাবে আমরা এই প্রবন্ধের মধ্যে তার যথার্থতা প্রমাণ পাবো, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের বুঝতে হবে এবং সেই বিষয়গুলো ভালো করে পড়তে হবে। তাহলে আমাদের দ্বিতীয় অংশের পড়া এ পর্যন্তই থাকবে। পরবর্তী দিন আমরা এর পরের অংশ তৃতীয় পর্বে আলোচনা করব।